বৃষ্টি ও পাহাড়ি ঢলের ক্ষতি থেকে হাওরের কৃষকদের রক্ষায় ধানের নতুন জাত উদ্ভাবন। 2 মাস আগে ঘরে উঠবে ব্রি 118। আগামী মৌসুমে চাষিদের বীজ দেওয়ার লক্ষ্য। উন্নয়নের প্রতিশ্রুতি পেলেও কাটে না বঞ্চনা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে ময়মনসিংহের নৃগোষ্ঠী। এগিয়ে নিতে বাজেটে টেকসই ও কাঠামোগত বরাদ্দের পরামর্শ। যান্ত্রিক ত্রুটির গেরাকলে হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র। বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারায় গুনছে লোকসান। ব্যর্থতার কারণ খতিয়ে দেখছে পিডিবি। এবং রাতের আঁধারে জাদুকাটা নদীর বালু উত্তোলন। হুমকির মুখে শিমুলবাগান সহ সুনামগঞ্জের বহু গ্রাম। প্রভাবশালীদের মদদেই চলছে অবৈধ কার্যক্রম। অভিযানের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। প্রতি বছর বড় মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত 7 জেলায় পানিতে তলিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ধান। এমন ক্ষতি থেকে রক্ষা পেতে আগাম ও স্বল্প মেয়াদী ধানের জাত উদ্ভাবনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধান কৃষকের ঘরে উঠবে 2 মাস আগে। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বোরো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধে থাকেন হাওর অঞ্চলের কৃষক। তবে সোনালী ফসল ঘরে তোলা নিয়ে প্রতি বছরই তৈরি হয় অনিশ্চয়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত টানা 9 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত 2,36,811 জন চাষি। শুধু সুনামগঞ্জেই ক্ষতির পরিমাণ 518 কোটি টাকা। সুনামগঞ্জের পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নষ্ট হয় 49,070 হেক্টর জমির বোরো ধান। আমি 1-2 কাজ জমি কাটাইছি আর বাকি সব পানি তুলে চলে গেছে। এখন এই বছর খুব কষ্ট হইতেছে, ধান তো গেরাচ্ছে, বীজা পানি টানতাছে। সারাটা জমি ডুবরায় পানি তুলে গেছে, আমরা খাটুরা মানুষ হয় না। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি পাহাড়ি ঢল শুরুর আগে ঘরে তুলতে না পারায় নষ্ট হয় ফসলের একটি বড় অংশ। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে বোরো ধান রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ধান উদ্ভাবন করেছে। এর ফলে হাওর পাড়ের মানুষেরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বল্পকালীন বেশ কিছু জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলো আমার কৃষক ভাইরা যদি চাষ করেন, তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। আগামী মৌসুম থেকে নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নতুন উদ্ভাবিত ধান কার্তিকের শুরু থেকে রোপণ করা যাবে। ফসল ঘরে তোলা সম্ভব হবে বর্ষার আগেই। এই বৃধান 118 আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা চিটা হবে না। আর্লি ম্যাচুরিটি যদি 1 সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায়, এবার ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে, এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। 2017 সালের বন্যায় হাওরে ক্ষতি হয় প্রায় 5,300 কোটি টাকার ধান। 2022 সালে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা। আর চলতি মৌসুমে ক্ষতির পরিমাণ প্রায় 1,047 কোটি টাকা, যার মধ্যে শুধু সিলেট অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের খামারবাড়িতে এবং আমার সঙ্গে আছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং এই উদ্ভাবিত ধান সম্বন্ধে তিনি বিস্তারিত জানাবেন। জনাব আনিসুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি একটু বলবেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যে বিডি 118 ধান উদ্ভাবন করেছেন এই বড় মৌসুমের জন্য, এটা কৃষকের কি সুফল পাবে? আপনারা জানেন যে সিলেট অঞ্চলে আমাদের যে আগাম বন্যাতে বুড়োর ক্ষতি হয়, এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে এসেছিলাম যে কোল্ড টলারেন্ট মানে ঠান্ডার মধ্যে বাড়তে পারে এরকম একটি ধান। তো সাম্প্রতিক ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিদান 118 যেটা উদ্ভাবন করেছে, এইটা কিন্তু আমাদের ঠান্ডাতে কোনো এফেক্ট পড়বে না এবং ফলনটা যথাযথ হবে। এই জন্য আমরা আশা করছি এটা যদি মাঠে আসে তাহলে এটা একটা বিপ্লব সৃষ্টি করবে আমাদের হাওর অঞ্চলের জন্য। সেক্ষেত্রে ধানটি কার্তিক মাসের প্রথম দিকে লাগানো আর একটা দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, যার করে 2 মাসে আগে লাগালে ওদিক থেকে 2 মাসে আগে ফলনটা পাওয়া যাবে। কিন্তু আমরা প্রায় সময় নিউজ করে থাকি বা প্রতিবেদন করে থাকি যে কার্তিক মাসে হাওরে পানি শুকায় না, সেক্ষেত্রে এই ধানটা লাগাবে কিভাবে কৃষকেরা? আমাদের বিকল্প অনেক অপশন আছে। আপনারা জানেন যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র, তার জন্য কিন্তু একদম পুরা আমরা কিন্তু আগের থেকে বীজতলা তৈরি করে রাখতে পারি এবং আমরা যদি বীজতলা করি তাহলে সেখানে আমাদের কিন্তু 1 মাস টাইম সেভ হয়ে যাবে। আগে থেকে আমাদের যন্ত্রের মাধ্যমে তখন আমরা চারা দ্রুত লাগাই দিতে পারবো। এই জন্য আমরা কিন্তু 1 মাস টাইম এদিকে সেভ হয়ে যাচ্ছে, যেহেতু আমি আগেই বীজতলা আমার রেডি থাকবে। সেক্ষেত্রে বর্তমানে যে বোরো ধানটা লাগানো হয় সেটা বৈশাখে সাধারণত কাটার জন্য কৃষক মাঠে থাকে। এই যে নতুন উদ্ভাবিত ধান ব্রি 118 কোন মাসে এটা কৃষকেরা কাটতে পারবে? আমাদের আসলে মূলত ধানের যে সমস্যাটা আমরা হাওরের মধ্যে দেখি সেটা হলো ফেব্রুয়ারি মাসটা। এই সময় আমরা যদি আগাম জাত লাগাই তখন দেখা যায় যে সেটা আমাদের যে ফেব্রুয়ারি মাসের আগেই সেটা ফ্লাওয়ারিং চলে আসে এবং ধান হয়ে যায় চিটা, এবং এই কারণে আমরা একটু লেটে লাগাইতে হয়। তো আমরা যদি আগে লাগাই তখন কিন্তু ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে টেম্পারেচার কমে যায়, বিশেষ করে আমরা জানি যে ধানের ফুল আসার জন্য 20 ডিগ্রি টেম্পারেচার দরকার। তো তার আগেই কিন্তু দেখা যায় যে যদি আসে ফ্লাওয়ারিং আসে তখন ধান হয়ে যায় চিটা। এই ধানটা কিন্তু তখন আর হবে না, চিটা হবে না। এই জন্য আমি যদি আগে লাগাই সেই ক্ষেত্রে আগে কাটতে পারবো। আমি যদি নভেম্বরের 1 তারিখেও এই ধান আমি যদি কার্যক্রম শুরু করি তাও কিন্তু আমার কিন্তু মার্চের 30 তারিখের মধ্যে আমি এটাকে হারভেস্ট করতে পারবো, যেহেতু এটা 150 দিনের মতো সময় লাগে। সো আমি মার্চের 30 তারিখের মধ্যে করতে পারবো। এতে দেখা যাবে যে হাওরের প্রায় আমরা সকল ধানই এই সময়ের মধ্যে করতে পারবো। সেক্ষেত্রে যে বলা হচ্ছে যে শীতে ওই ধান সহ্য করতে পারবে, অতি শীত। কি পরিমাণ তাপমাত্রা কমলেও এই ধানের কোনো ক্ষতি হবে না বা ধানের যে থর আসবে বা চিটা হবে না, সেটা কোন তাপমাত্রা নামলে? ধানটা তো একদমই নতুন আসলো, এটা মাঠে আরো এক্সপেরিমেন্টাল আরো এটা অনেক জায়গায় ট্রায়াল বেসিসে চলছে। আমাদের মাঠে এটা যখন সম্পূর্ণ আসবে তখন আমরা আরো ভালোভাবে জাজ করতে পারবো। তবে আমরা এখন পর্যন্ত যা বুঝেছি হয়তো বা যখন এটা টেম্পারেচার একদম লো হয়ে যাবে তখন তার একটু বন্ধ থাকবে, হবে না, চিটা হবে না, কিন্তু এটা সাময়িকভাবে কিছুদিন তার হয়তো গ্রোথ বন্ধ থাকবে। আবার যখন টেম্পারেচার হবে তখন সেটা আবার তার ফ্লাওয়ারিং এ যাবে। সেক্ষেত্রে বর্তমানে এই যে আগাম ফলনের যে বোরো ধানের যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবন করছে, সব মিলিয়ে কতটা নতুন ধান উদ্ভাবন হয়েছে? না, ধান অনেকগুলোই আসছে, কিন্তু কোল্ড টলারেন্ট ধান এখন পর্যন্ত একটাও আসে নাই এবং এটাই হবে প্রথম। এবং যদি এটা সাকসেস হয় এটা হাওর অঞ্চলের জন্য এটা অনেক বড় একটা সুখবর হবে এবং বাংলাদেশের কৃষিতে একটা বিপ্লব তৈরি করবে এবং একটা মেগা ভ্যারাইটি হিসেবে আত্মপ্রকাশ করবে। বাট এটা একটা সূচনা, আমার মনে হয় এরপরে অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠানও এরকম জাত নিয়ে আসবে আশা করছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে যে আগামী যে বড় মৌসুম সেই মৌসুম থেকে পরীক্ষামূলকভাবে কৃষকের হাতে এটা তুলে দেওয়া হবে। আপনি এই ব্যাপারে কতটুকু আশাবাদী? না, এটা যদি এই বীজ যখনই পাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত মাল্টিপ্লাই করে কৃষকের মধ্যে 2-3 বছরের মধ্যে আমরা সকল কৃষকের মধ্যে চলে যেতে পারবো। আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, আমাদের সরকারের আছে কৃষি প্রণোদনা অনেকগুলো আছে, ডেমো আছে, বিভিন্নভাবে আমরা বিশ্ব সহায়তার মাধ্যমে এটা করে থাকি। সুতরাং আমরা আশাবাদী যে 2-3 বছরের মধ্যে আমরা সকল কৃষকের মধ্যে এই জাত করে দিতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে জনাব মোহাম্মদ আনিসুজ্জামান আমাদেরকে জানাচ্ছিলেন যে নতুন যে ধান উদ্ভাবন হয়েছে বোরো ধানের বিডি 118 এবং এইটা কৃষকের জন্য একটি সোনালী সময় আসছে আগামীতে। এই সময়টির অপেক্ষায় আছে কৃষকেরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকলে। মোটামুটি এ ছিল যে বোরো ধানের নতুন উদ্ভাবিত ধান সম্পর্কে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। এবার আসছে বাজেটের খবর। বাজেট আসে বাজেট যায়, উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও কাটানা ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবনের অবহেলা আর বঞ্চনা। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন একরাশ স্বপ্ন আর প্রত্যাশা।
টেকসই ও কাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আর আসলে আমাদেরকে নিয়ে করা হয় না, আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত, সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে। সেটা যদি চিকিৎসার জন্য হয় তাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাক সহ ভেঙে পড়েছে। এতে তারাকান্দা ধোবাউড়া সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোরে গোয়াতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ধসে পড়ে। আহত হন ট্রাকের চালক ও সহযোগী। বন্ধ হয়ে যায় তারাকান্দা ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন 2 উপজেলার হাজারো মানুষ। দ্রুতই নতুন ব্রিজ নির্মাণ করা ও বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে লাইট নিয়ে আসলাম, আসিয়া দেখলাম যে একটা গাড়ি ভাঙিয়া পড়ে গেছে, বালু পড়তেছে। অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা জোড়াপট্টি দিয়ে চালাইছে, যেখানে সমস্যা হয়েছে ওই জায়গায় একটু একটু জোড়া দিছে, এইভাবেই চলতেছে। 2 বছর যাবত এই গোষ্ঠী, কিন্তু এর মধ্যে কেউ দিকে খেয়াল নেই। আমরা আশা করি প্রশাসন খুব তাড়াতাড়ি ওইটার একটা পারাপারের সুব্যবস্থা করবেন। দ্রুত গতিতে যাতে অর্থ বরাদ্দ এবং আমরা টেন্ডার করতে পারি, এই বিষয়ে আমরা স্যারের সাথে পরামর্শ চাবো এবং স্যারকে অনুরোধ করব। ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রাক সহ ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি ধসে পড়েছে। এতে তারাকান্দা ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে 2 উপজেলার হাজারো মানুষ। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক, যাচ্ছে তার কাছে। ওবায়দুল। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর উপর একটি যে এটা ছিল বেলি সেতুটি ছিল, সেই সেতুটি ধসে পড়েছে এবং এই সেতুটি কিন্তু গত 10 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং প্রতিদিনই এই সেতুটি দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল করায় সেই ঝুঁকির পরিমাণ বাড়তে থাকে এবং আজকে ভোর 4টার দিকে একটি বালু বোঝাই ট্রাক এই সেতুটি যখন পার হচ্ছিল, একেবারে শেষ অংশে গিয়ে যে এই যে রেলিং আছে, এই রেলিংয়ে ধাক্কা লেগে এবং এই সেতুটি ধসে পড়ে এই বালু বোঝাই ট্রাক সহ। এবং এতে করে কিন্তু এই ময়মনসিংহের ধোবাউড়া থেকে তারাকান্দাগামী যে সড়ক রয়েছে, এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এই সড়কটি দিয়ে যারা চলাচল করতে, যেসব যানবাহন চলাচল করতো, তারা 15-20 কিলোমিটার ঘুরে তারা কিন্তু হালুয়াঘাট হয়ে চলাচল করছে। এবং এখানে এই যে সেতুটি
যে সেতুটি ধসে পড়েছে, এই সেতুটি ধসে পড়ার কারণে কিন্তু দুপারের এই ধুবাউড়া, তারাকান্দা, ফুলপুর এবং নেত্রকোনার পূর্বধলা এলাকার মানুষের ব্যাপক দুর্ভোগের তৈরি হয়েছে। দুপারের মানুষ, হাজার হাজার মানুষ, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু সহ সাধারণ মানুষ এখানে যাতায়াত করছে ঝুঁকিপূর্ণভাবে ডিঙি নৌকা দিয়ে এবং একটি ট্রলারের মাধ্যমে। আমরা সকাল থেকে দেখেছি তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এখানে উপজেলা প্রকৌশলী এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে প্রতিদিন শতাধিক বালুবাহী ট্রাক এখানে চলাচল করার কারণে এটি ঝুঁকির পরিমাণ আরও বেড়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যারা জানিয়েছেন এবং এই সাধারণ মানুষ যারা দাবি জানিয়েছেন যে ব্রিজটি দ্রুত মেরামত এবং এখানে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য। তো এই ব্রিজটি কিন্তু গত 25 বছর আগে এখানে স্থাপন করা হচ্ছিল। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় যে বেইলি সেতু ধসে পড়ার খবর, এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। দীর্ঘ 7 বছরও নির্মাণ হয়নি জামালপুরের মাদারগঞ্জে বন্যায় ভেঙে যাওয়া সেতু ও সংযোগ সড়ক। এতে দুর্ভোগে 2 গ্রামের প্রায় 10,000 মানুষ। সেতু পুনর্নির্মাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। নতুন সরকারের কাছে তাদের দাবি সেতুটি দ্রুত নির্মাণ করা হোক। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ভেলামারি খালের ওপর 60 মিটার দীর্ঘ সেতুটি এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 2019 সালের বন্যায় তীব্র স্রোতে সেতুর মাঝের অংশের মাটি সরে গিয়ে একটি পিলার দেবে যায়। পাশাপাশি 2 পাশের সংযোগ সড়ক পানির তোড়ে ভেসে যায়। এরপর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের গ্রামগুলো। এতে 7 বছর ধরে গোনারিতলা, ভেলামারি, মৃধাপাড়া, চরবন্দ ও জোরখালি গ্রামের 10,000 মানুষ চরম দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ, সেতু পুনর্নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল মেলেনি। সেতু না থাকায় সবচেয়ে ভোগান্তিতে নারী, বৃদ্ধ, শিক্ষার্থী ও কৃষকরা। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং চিকিৎসা সেবার জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বহু দূর জানানোর অবস্থা ঘুরে ঘুরে এই সমস্যা করে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার দূরে দিয়ে তাদের ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। গর্ভবতী মায়েরা সঠিক যখন জরুরি প্রয়োজন হয় তখন আমরা যাইতে পারি না, ব্রিজটা না থাকার কারণে। এই ব্রিজটা ভাঙার পর থেকে আমাদের ফসলাদি আমরা ওই পাশ থেকে এই পাশে আনতে আমার যেখানে 4-5 মিনিট সময় লাগে, আর এইখানে সময় লাগতেছে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে ঘুরে আসতে। ব্রিজ ভাঙাতে ছেলে মেয়ে বিয়ে দিতে পারি না, আর ব্রিজ রাস্তা ভালো না। সেতু নির্মাণে দ্রুতই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান এলজিডির নির্বাহী কর্মকর্তা। আমাদের জেলা প্রশাসক আমাদের কাছে সমন্বয় সভা এটা তুলে ধরবো এবং দ্রুত সমাধান কীভাবে করা যায় সেটার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। উক্ত স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য এলজিডির দেশব্যাপী গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে নতুন প্রকল্প প্রস্তাবের জন্য প্রেরণ করা হয়েছে, যা অনুমোদন হলে উক্ত স্থানে নতুন ব্রিজ নির্মাণ হবে। এলজিডি জানিয়েছে সেতুটি নির্মাণে ব্যয় হবে 7 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। 6 বছরেও বাণিজ্যিক উৎপাদনে না গিয়ে লোকসান গুনছে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। বারবার যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘদিনেও সচল হয়নি 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক কেন্দ্রটি। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান অনীহা দেখালেও নিজস্ব উদ্যোগে চালু করা হবে কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে আশা জাগিয়েছিল হবিগঞ্জের শাহজিবাজার 100 মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে প্রায় 890 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কেএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রকল্পে স্থাপন করা হয় বিশ্বের অন্যতম আধুনিক এলএমএস 100 গ্যাস টারবাইন। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে চালু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যেতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান 2021 সালে ভেঙে যায় টারবাইনের ব্লেড। একই বছর আবারও চালুর চেষ্টা করা হলে ফের দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মেরামতের পর 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার চেষ্টা চলে, কিন্তু 2 মাসের মধ্যে আবারও ব্লেড ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি।
100 মেগাওয়াট তো ভাই এখনো চালু হয়েছে না, খালি ওই বই শুনি ওই। সরকারের হাজার হাজার কোটি টাকা এটার মধ্যে ব্যয় করছে, কিন্তু আমাদের জনগণ যারা আছি আমরা একটা ভোগান্তির মধ্যে আছি বিদ্যুতের। দ্রুত চালু হওয়ার লাগি আমার সরকারের কাছে একটা দরখাস্ত রইল। উন্নত প্রযুক্তির গ্যাস টারবাইন ব্লেডগুলো সরবরাহ করে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক। পিডিবির দাবি, বাংলাদেশে এই প্রযুক্তি কেন বারবার ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় 70% বিল। ঠিকাদার না করলে নিজস্ব উদ্যোগে কেন্দ্রটি চালুর কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সকল মালামাল সরবরাহ করেছে, ইনস্টলেশন করেছে। এখন টেস্টিং কমিশনের পর্যায়ে যায় দুটো ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এখন তারা আশা করি অবশিষ্ট পেমেন্টের মাধ্যমেই এই কাজ সমাপ্ত করবে। শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সময় সংবাদ, হবিগঞ্জ। রাতের আধারে সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র শিমুল বাগান সহ অন্তত 20টি গ্রাম। জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে এভাবেই। গত কয়েক মাস ধরে দিনরাত স্থানীয়ভাবে তৈরি ড্রেজার, শ্যালো মেশিন, বেলচা ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নদীর তীর কেটে বালু বোঝাই করা হচ্ছে ছোট বড় নৌযানে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পূর্ব ও পশ্চিম তীরের ঘাগটিয়া, মানিগাঁও, লামাশ্রম, রাজারগাঁও, সোহালা, মিয়ারচর, বারিকটিলা, লাউরিরগড়, বিন্যাকুলি ও গড়কাটি সহ অন্তত 20 গ্রাম বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। হুমকির মুখে রাস্তাঘাট, ঘরবাড়ি, শত কোটি টাকা নির্মাণাধীন সেতু, কৃষিজমি, সরকারি বেসরকারি স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বসতঘর ভেঙে ইট, টিন, কাঠসহ প্রয়োজনীয় সামগ্রী নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, নদী যদি এভাবে কাটা অব্যাহত থাকে তবে খুব শিগগিরই বাগানের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দেশের বৃহত্তম শিমুল বাগানও এখন হুমকির মুখে। রাত্রিবেলা লুটপাট করে গাইতেছে, আমার বাড়ি ভাঙতেছে, আমি বাড়ি থাকতে পারি না পারি। শিমুল বাগান প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে, আপনার গাছের কাছাকাছি চলে আসছে বাঙ্গন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমিত জনবল ও প্রভাবশালীদের চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। একই ধরনের মন্তব্য করেছে জেলা পুলিশও। রাতের বেলায় গভীর রাতে এগুলা ব্যবহার করে থাকে, যার জন্য আমাদের এই ক্ষুদ্র জনবল দিয়ে এগুলো প্রতিহত করা সম্ভব হয় না। সেটি শুধু পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব না, এক্ষেত্রে আরও যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদেরও এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব বাহিনী মিলে একটা স্পেশাল ড্রাইভে যাওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। হয়তো আমরা খুব দ্রুত একটা মিটিং করব, যা বিশেষ করে কোর কমিটির মিটিং করে আমরা একটা জয়েন্ট একটা ডিসিশন আমরা একটা নিব। অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয়দের ক্ষতির মুখে ফেলার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। দখল, ভরাট আর দূষণের কবলে হারিয়ে গেছে সিলেটের অধিকাংশ দিঘি। টিকে থাকা কয়েকটিও এখন অস্তিত্ব সংকটে। পরিবেশ রক্ষায় এসব জলাশয় উদ্ধার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের। সিলেটকে সিলিচাতুলা বা সাগরের শহর হিসেবে উল্লেখ করেছিলেন পরিব্রাজক ইবনে বতুতা। নদী, ছড়া আর অসংখ্য দিঘি মিলিয়ে সিলেট ছিল জলাশয় অধ্যুষিত এক জনপদ। একসময় অসংখ্য দিঘি ছড়িয়েছিল নগর জুড়ে। এসব দিঘির নামেই গড়ে উঠেছিল এলাকার পরিচিতি, কিন্তু নগরায়নের চাপে অধিকাংশ জলাধার ভরাট হয়ে গেছে। টিকে থাকা দিঘিগুলোর অধিকাংশ দখল ও দূষণে বিপন্ন। পরিবেশ আইনবিদ সমিতির জরিপ থেকে সিলেট নগরীতে 36টি পুকুর ও দিঘির অস্তিত্বের কথা জানা যায়। এছাড়া তালিকা তৈরিতে কমিটি গঠন করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। পরিবেশ ঐতিহ্য রক্ষা এবং ঝুঁকি এড়াতে অস্তিত্ব সংকটে থাকা দিঘিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এই মাসুদিঘির পাশেই ছিল যে জায়গায় এখন 7তলা একটি বহুতল ভবন রয়েছে। এরকম সিলেটে অনেক ভবন উঠে গেছে দিঘির উপর। দখলমুক্ত করি আমরা চাইতেছি এটা পুনর্খনন করা হোক এবং মাসুদিঘির পূর্বের জায়গায় যাক। আমি মৃত্যুর পরেও চাই যে পুষ্করণী থাকতো,
মানুষের ব্যবহার করতো, এই সৌন্দর্যটা নষ্ট হইতো না কোনোদিন। আর বিশেষজ্ঞরা বলছেন, দখল ও ধ্বংস থেকে দিঘি রক্ষায় সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা জরুরি। দিঘি যেহেতু মুখে কথা বলতে পারে না, তার জন্য যে আইন আছে, যে সংস্থা আছে, তাদের উচিত দিঘির হয়ে সেই কথাটা বলা। সিটি কর্পোরেশন আপনার জিম্মায় থেকে যখন কোনো এটা নষ্ট হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সম্পূর্ণ দায়টাই সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন জানিয়েছেন, দখল ও ভরাট হয়ে যাওয়া দিঘি উদ্ধার ও অস্তিত্ব সংকটে থাকা দিঘি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখনো অনেকগুলো বড় বড় দিঘি আছে, যেগুলো দুপা দিঘির পার বা মাসুর দিঘি বা আরও যে দিঘিগুলো আরও অনেকগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসের গবেষণা অনুযায়ী 2000 সালে সিলেট জেলার মোট ভূমির 34.25% ছিল জলাশয় ও পানিপূর্ণ এলাকা। 2023 সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র 7.87%। অর্থাৎ 23 বছরে সিলেট প্রায় 3/4 জলাভূমি হারিয়েছে। আমি যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি তার 1/3 ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, বাকিটুকুও অস্তিত্ব সংকটে। এরকম অনেকগুলো দিঘি সিলেট শহর থেকে বিলীন হয়ে গেছে। পরিবেশ, ইতিহাস এবং আগামী প্রজন্মের স্বার্থে এসব দিঘি রক্ষা করা সময়ের দাবি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। সরকার নির্ধারিত দামে চামড়া কেনা বেচার নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে প্রতিফলন নেই। ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে একদিকে ক্রেতা সংকট আর অন্যদিকে দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দর নির্ধারণ করা হলেও কম দামে গড়পড়তা চামড়া কেনা হচ্ছে, যদিও ট্যানারি প্রতিনিধিরা দায় চাপাচ্ছেন মান আর প্রক্রিয়াজাতকরণ খরচের উপর। নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ হাটে চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ী বাবুল রবি দাস। ঈদের দিন থেকে বাড়ি বাড়ি ঘুরে ধার দেনা করে সংগ্রহ করেছিলেন 300 পিস গরুর চামড়া। লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে হাটে আনলেও দিন শেষে তার সব আশা পরিণত হয়েছে হতাশায়। ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি না করে শেষমেশ হাটে চামড়া রেখে মলিন মুখে বাড়ি ফেরেন তিনি। অনেকবার আশা নিয়ে আসছিলাম, আজকে মাল দিয়ে যাম, দাম কয় না, চামড়া আমার অনেক টাকা লস হইতেছে। আশার কথা চালানি আমার নাই, চালানি যাইতেছে। বাবুল রবি দাসের মতোই দশা অনেক ব্যবসায়ীরই। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে যেন কেবলই হাহাকার আর অসন্তোষ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নির্ধারণ করা দামে বিক্রি হচ্ছে না চামড়া। মান ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 250 থেকে 700 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। এই ভুটি চামড়া নিলে তো আমরা বাঁচতাম, এই পর্যায়ে তো আঙ্গন নাই, তো আমরা কি করে আমরা খাই? আমরা কিনে আনলাম 500 টাকা করে, এখন 150-200, কি বলবো। হাই লেভেল চামড়া যেটা আমরা 700-800 টাকা কিনছি, আবার লবণ টবণ দেওয়ার পরে 800 টাকা আমরা কিনতে পারি না, বেচতারি নেই চামড়া। চামড়ার বাজারটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা জন্য সরকার আমরা দিকে নজর দেয়। 15 টাকা কেজি হিসেবে বেচতে পয়সা চামড়া, তাহলে আপনারা যেন কইতেছেন সরকারের রেট দিয়ে কিনবো, তো আমি কি কেজি 1 কেজি আমরা 15 টাকা বেচা কি সরকারের রেটে কিনতে পারবো? আমরা তো মনে করেন যে ব্যাপারীরা পচায় আলাইছে, অনেক অর্ধেক চামড়া পেয়ে গেছে। হাটের ইজারাদার বলছেন, গেল বছরের তুলনায় এবার চামড়া বেচাকেনা অনেকটাই কম। তবে সামনের হাটগুলোতে ট্যানারির অংশগ্রহণ বাড়লে বাজারের স্থবিরতা কাটবে বলে আশা তাদের। গতবারের তুলনায় এই বছর বেচাকেনা অনেক কম। বড় বড় ট্যানারি মালিকরা আসতো, তাদের উপস্থিতি একেবারেই নাই। 2-1 হয়তো বড় বড় ট্যানারি মালিক আসছে, আর ছোট ছোট ব্যবসায়ীরা আসছে। শম্ভুগঞ্জে ঈদ পরবর্তী প্রথম হাটে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে এসেছে লক্ষাধিক চামড়া। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরেকবার। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগান কারখানায় চলছে সংগ্রহ, প্রক্রিয়াজাত করার ব্যস্ততা। গুণগত মান ও উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। পাহাড় টিলায় সারি সারি চা বাগান, সবুজ কচিপাতায় ছেয়ে গেছে পুরো এলাকা। চলতি মৌসুমের শুরুতেই আগাম বৃষ্টিপাত চা শিল্পে এনেছে নতুন আশার আলো। ভরা মৌসুমে বাগানে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে 2টি পাতা 1টি কুড়ি তোলার কর্মযজ্ঞ। তাদের মুখে স্বস্তির হাসি। কারখানাগুলোতেও পুরোদমে চলছে প্রক্রিয়াজাতকরণ। পাতির অবস্থা ভালোই আছে,
আমরা এখন মোটামুটি 15 কেজি 20 কেজি পাচ্ছি। অনেকেই পাতি দেয় 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি পর্যন্ত উঠছে। 50 কেজিও মানুষ হাত যদি ভালো দিকে তুলতে পারে তো 50 কেজিও তুলে পাতি এখন মোটামুটি এবারই ভালো পাতি। হাজিরা ভালো পাচ্ছে, হাজিরা থেকে ডাবল পেয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানায় টি অ্যাসোসিয়েশন। পোকামাকড়ের আক্রমণ বেশি এবং ওই গাছের মধ্যে এক ধরনের রোগ দেখা দিয়েছে, এদিক দিয়ে একটু নজর দেওয়ার দরকার যাতে চায়ের উৎপাদনটা বেশি করা যায়। ওয়েদার ফেভারেবল থাকে, পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটা রেকর্ড ক্রপ করতে পারবো। গত বছর খরাতে জেলায় চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি। এবছর গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে বাগানগুলোয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় বাংলাদেশ চা বোর্ড। আমাদের বিভিন্ন উদ্বোধন, প্রশিক্ষণ, সেমিনার এগুলি আমাদের চলমান আছে। এর ফলে আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 104 মিলিয়ন কেজি আমরা এটা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 40 লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।